আজকে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগে প্রবেশ করব। মধ্যযুগের একদম শুরু থেকে এর কিভাবে শুরু হয়েছিল, কত প্রকার, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো শুরু করি, ঠিক আছে। বাংলা সাহিত্যের মধ্যযুগের আমরা যে ব্যক্তিটা বলেছি সেটা হলো গিয়ে 1200 থেকে 1800 সালের সময়কাল, অর্থাৎ 600 বছর পর্যন্ত। অনেক বিশেষজ্ঞরা বলেন যে চর্যাপদকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাংলা সাহিত্য অ্যাকচুয়ালি অন্ধকার যুগের পরবর্তী 1350 থেকে শুরু হয়েছিল আর কি। তো এই 1200 থেকে 1800, এই যে 600 বছর, এই 600 বছরকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। প্রথম ভাগে ভাগ করছি চৈতন্য এর সময়কাল বিবেচনায়। চৈতন্য হলো গিয়া একজন মহাপুরুষ বা সাধক টাইপের, অর্থাৎ আমরা জানি যে হিন্দু ধর্মের কয়েকটা শাখা পোশাখা আছে, তার মধ্যে একটা আন্দোলন বা শাখা পোশাখা হলো বৈষ্ণবীয় আন্দোলন বা বৈষ্ণবীয় শাখা। তো সেই বৈষ্ণব ধর্মের যিনি প্রবর্তক, অর্থাৎ যিনি এইটাকে আগাই নিছেন, এই ধর্মটাকে, তার নাম হলো গিয়ে চৈতন্য। এই চৈতন্য দেবের নাম অনুসারে, অর্থাৎ চৈতন্য দেবের সময়কাল অনুসারে তিনটা ভাগে ভাগ করা যায় মধ্যযুগের বাংলা সাহিত্যকে। ফার্স্ট অফ অল 1200 থেকে 1400, এটাকে বলা হয় প্রাক চৈতন্য যুগ। আর 1400 থেকে 1500, যে সময়টা চৈতন্য নিজে জীবিত ছিলেন 100 বছর পর্যন্ত, 100 বছরের ব্যবধান, সেটাকে বলা হয় চৈতন্য যুগ। আর 1500 থেকে 1800, এটাকে বলা হয় চৈতন্য পরবর্তী যুগ। আচ্ছা, এবার আসো আমরা সাধারণ যুগ বিবেচনায় যদি আলোচনা করি, তাহলে বাংলা সাহিত্যকে মোটামুটি 1200 থেকে 1350, যেটাকে বলা হয়েছে অন্ধকার যুগ। 1350 থেকে 1760, এটাকে বলা হয় মধ্যযুগ। এই সময় অনেক অনেক বেশ রচনা, গল্প সাহিত্য, অর্থাৎ এগুলো রচিত হয়েছে আর কি, ঠিক আছে। কাব্য আর কি, গল্প সাহিত্য না, কাব্য, বিভিন্ন ধরনের কাব্য। 1760 থেকে 1860, এই সময়কালটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। আমরা এই শ্রেণীবিভাগ নিয়ে আমাদের আগের পূর্বের লেকচার আছে, একটু দেখে নিলে ভালো হয় আর কি, ঠিক আছে। আমরা চলে যাবো মধ্যযুগ, 1350 থেকে 1760। এই সময়কালে কি কি হয়েছিল সেটা একটু দেখি আমরা, ঠিক আছে। টাইমলাইনে আমরা দেখি মধ্যযুগের বাংলা সাহিত্য দুই ভাগে বিভক্ত। একটা হলো গিয়ে মৌলিক সাহিত্য। মৌলিক সাহিত্য মানে যে সাহিত্যটা মানুষ নিজে থেকে লেখছে, অর্থাৎ কারো থেকে কপি করে নেই, নিজের থেকেই লেখছে, এটাকে বলা হয় মৌলিক সাহিত্য। আর দ্বিতীয় শ্রেণী আমরা দেখতেছি, সেটাকে বলা হয় অনুবাদ সাহিত্য। অর্থাৎ এই সাহিত্যটা বিভিন্ন লেখকগণ এই আরবি, তারপর ফার্সি, হিন্দি, তারপর সংস্কৃতি, এই ভাষাগুলো থেকে তোমার অনুবাদ করেছে আর কি, বা নিজের মতো করে লিখেছে গল্পগুলো, সাহিত্যগুলো, সেগুলোকে আমরা বলি অনুবাদ সাহিত্য, ঠিক আছে। অনুবাদ সাহিত্যের মধ্যে একটা অন্যতম ধারা হলো গিয়ে রোমান্টিক প্রণয় উপাখ্যান। আমরা এগুলো সবই ডিটেলস দেখবো ধীরে ধীরে আর কি। আচ্ছা, এবার একটু আসি মৌলিক সাহিত্যগুলো কি কি ছিল। সবার প্রথমে আছে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। তারপর বৈষ্ণব সাহিত্য। একটু বলে রাখা ভালো, বৈষ্ণব সাহিত্যের ভিতরেই একটা অন্যতম সাহিত্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে। আমরা এইটাকে একটু আলাদা করে ফেলছি, কারণ এটা একদম শুরু, মধ্যযুগের শুরুর সাহিত্য এটা, এই জন্য আলাদা করে লিখেছি। বাট বৈষ্ণব সাহিত্যেরই একটা সাহিত্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন। বি নাম্বারে বৈষ্ণব সাহিত্য, সি নাম্বারে মঙ্গল কাব্য, ডি নাম্বারে মার্সিয়া, ই নাম্বারে নাথ সাহিত্য, এফ নাম্বারে লোক সাহিত্য, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু বৈষ্ণব এবং শ্রীকৃষ্ণ কীর্তন এই ধরনের কিভাবে এই সাহিত্যটা, কিভাবে এই দুইটা ভাগ হইল এবং এই সাহিত্যগুলো কাকে বলা হয় সেটা একটু জানি। আমরা এটা জানি যে হিন্দু ধর্মের মোটামুটি তারা তিনজন মেইন আর কি, অর্থাৎ তাদের ধর্ম অনুসারে সৃষ্টিকর্তা তিনটা রূপ, ব্রহ্মা, বিষ্ণু, শিব। একটু বলি, আমরা জানি যে হিন্দু ধর্মের লৌকিকতা অনুসারে একজন হলেন গিয়ে শিব, আরেকজন ব্রহ্মা, আর একটা হলো গিয়ে বিষ্ণু। তো অ্যাকচুয়ালি সব থেকে বেশি পূজা হয় আর কি এই বিষ্ণুর, এই বিষ্ণু থেকে আসে বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্যগুলো কি হিসাবে আসে একটু খেয়াল করি। এই বিষ্ণুর 10টা অবতার আমরা জানি আর কি, অর্থাৎ হিন্দু ধর্মের লৌকিকতা বা হিন্দু ধর্মের অনুসারে বিষ্ণুর 10 জন অবতার হয়, ঠিক আছে। আমরা পরপর দেখি এরকম। প্রথম অবতার ছিল মৎস্য অবতার, মৎস্য অবতার, অর্থাৎ এখানে মাছ ছিলেন আর কি, মাছ হিসাবে আসে। আমরা জানি যে হিন্দু ধর্মের, আমরা যেমন মুসলমান ধর্মে প্রথম মানব ছিলেন আদম আলাইহিস সালাম, হিন্দু ধর্মের প্রথম মানব যাকে বলা হয় তার নাম মনু, ঠিক আছে, বা মেয়ে হিসেবে যে আসে তাকে বলা হয় কানরূপা। তো এই মনু কিন্তু মৎস্য অবতারের ক্ষেত্রে আসছিলেন বিষ্ণু, ঠিক আছে। এর পরবর্তী অবতার যিনি ছিলেন, অর্থাৎ যেটা ছিল আর কি পরবর্তী অবতার, তাকে বলা হয় কুর্ম। এই কুর্ম ছিল কচ্ছপের। এরপর যে অবতারটা ছিল, অর্থাৎ 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 1 নাম্বার, অর্থাৎ এই বিষ্ণু 10 অবতার, এই বিষ্ণুর 10 অবতার। আর একটু বলে নেই, হিন্দু ধর্মের লোকেরা এই 3 জনকে পূজা করে আর কি।
শিব, ব্রহ্মা, বিষ্ণু সব থেকে বেশি পূজা, অর্থাৎ প্রায় অলমোস্ট সবাই বিষ্ণুকে পূজা করে ভারতীয় উপমহাদেশে। শিবকেও করে, আমরা যে বলি না শিবলিঙ্গ আর কি, সেটাও হয়। 3 নম্বরে যেটা থাকবে সেটা হবে বরাহ। বরাহ 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 মানে শুকর। বরাহ মিন্স শুকর। বরাহ মানে শুকর, অর্থাৎ শুকরের রূপ ধরে বিষ্ণু এসেছিলেন এই পৃথিবীতে। শুকর শুকর। 4 নম্বরে ছিল নৃসিংহ। নৃসিংহ মানে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ অবতার। আর 5 নম্বরে যেটা অবতার ছিলেন সেটা হলো গিয়ে পরশুরাম। পরশুরাম একটু খেয়াল করি, 1, 2, 3, 4 একটাও কিন্তু পূর্ণাঙ্গ মানুষ ছিলেন না। বিভিন্ন মানে প্রাণীর অবতারে এই বিষ্ণুকে আনা হয়েছে সাহিত্যগুলোতে, অর্থাৎ হিন্দু ধর্মের নিয়ম অনুসারে। 5 নম্বরে পরশুরাম এই ফার্স্ট মানুষ হিসেবে আসেন। এটাকে বলা হয় মানে ওই যে ত্রিশূল টাইপের এক ধরনের অস্ত্র আছে, সেই অস্ত্র হিসাবে উনি ব্রাহ্মণ আকারে আসছিলেন বিষ্ণু। 6 নম্বরে আমরা যাকে চিনবো সেটা হলো গিয়ে বামন অবতার। বামন অবতার অর্থাৎ ছোট মানুষ হিসেবে আসছিলেন 6 নম্বর। এটাও কিন্তু মানুষ, তার মানে এই পরশুরামের পরে 6 নম্বরে ইনিও মানুষ অবতার। এবার 7 নম্বরে আসি। 7 নম্বরে ছিল রাম অবতার। এবার 8 নম্বরে আসি। 8 নম্বরে আসে শ্রীকৃষ্ণ অবতার। শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ অবতার, ঠিক আছে। 9 নম্বরে বুদ্ধ। আর 10 নম্বরে একদম ভবিষ্যতে আসবে আর কি, ওদের বিশ্বাস অনুসারে, হিন্দুদের বিশ্বাস অনুসারে কল্কি। কল্কি একটা মুভি আছে, সাউথ ইন্ডিয়ান মুভি, আর প্রভাস নামক একজন নায়কের আর কি, অভিনেতার। আমি দেখি নাই, বাট ওই যে পেপার পত্রিকায় পড়েছি আর কি। এই কল্কি ছিল 10ম অবতার আর কি, মানে ভবিষ্যতে আর কি ওদের বিশ্বাস অনুসারে আসবে উনি আর কি। তো একটু খেয়াল করি, এই 1, 2, 3, 4 এই 4 জন কিন্তু মানুষ না, বাট এদের নিয়ে 2-1টা সাহিত্য হয়েছে, ঠিক আছে। এদের নিয়ে বিভিন্ন মুভি টুভি হতে পারে, সাহিত্য খুব কমই হয়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। পরশুরাম এখানেও খুব একটা সাহিত্য নাই, কারণ এটা একটু ভয়াল রূপ দেখা যায় এখানে পরশুরামে। বামন নিয়ে আসলে আমাদের সাহিত্য করার কিছু নাই, একটা বামন ছোট মানুষ, তাকে নিয়ে সাহিত্য কি লাগবে? সাহিত্য মানে প্রেম, ভালোবাসা, রোমান্স, তাই না? তো বামনের নিয়ে এটা হয় না আর কি, এই জন্য বামনকে নিয়ে খুব একটা সাহিত্য হয় না। 7 নম্বরে আর কি রাম অবতার। হ্যাঁ, শ্রীরাম অবতার। এই রামের এগেনস্টে যিনি ছিলেন তাকে বলা হয় রাবণ, লঙ্কার রাবণ, ঠিক আছে। রাবণ। তো এই রামের স্ত্রীর নাম সীতা। রামের স্ত্রীর নাম কি? সীতা, ঠিক আছে। এই রাম সীতা নিয়ে যে ধরনের রচনা হয়, রচিত আর কি, তাকে বলা হয় রামায়ণ। তো একটু দেখো, সাহিত্যিকরা কিন্তু এইখানে আইসা, অর্থাৎ এই 6 পর্যন্ত কিন্তু খুব একটা সাহিত্য রচনা করার সুযোগ নেই তাদের। 7 নম্বরে কিন্তু রাম অবতার, রাম সীতা, মানে একজন পূর্ণাঙ্গ মানুষ, একজন স্বামী, একজন প্রেমিক। সে যুদ্ধ করে, সে কখনো অস্ত্র ধরে, সে কখনো প্রেমিক রূপে থাকে, ব্যাপক সাহিত্য রচনা করে এই রাম অবতার নিয়ে। এবং রাম এবং সীতার যে সাহিত্য তাকে বলা হয় রামায়ণ, ঠিক আছে। ওকে, এবার একটু বলে নিই, এগুলো কিন্তু সবই বিষ্ণুর অবতার। আর বিষ্ণুর স্ত্রীর নাম লক্ষ্মী। এই বিষ্ণুর স্ত্রীর নাম কি? লক্ষ্মী। মানে এরা যদি ওই ওদের বিশ্বাস অনুসারে, এরা যদি ওই মানে যখন তারা আকাশে থাকে আর কি, অর্থাৎ পৃথিবীর আউট অফ ওয়ার্ল্ড, তখন তার নাম থাকে বিষ্ণু, এনার নাম থাকে লক্ষ্মী, অর্থাৎ স্বর্গে আর কি যাকে বলে। তো ওনারা যখন পৃথিবীতে আসে, রাম অবতারে আসছিলেন একবার এই বিষ্ণু, আর লক্ষ্মী আসছিলেন সীতা অবতারে। তো এই রাম সীতা নিয়ে যে সাহিত্য তাকে বলা হয় রামায়ণ। তো এই ফার্স্ট একটা পেলাম যেখানে প্রচুর সাহিত্য রচনা করার সুযোগ আছে, এবং সাহিত্যিকরা কিন্তু প্রচুর সাহিত্য রচনা করেছে মধ্যযুগে। এবার 8 নম্বর আছে শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ, ঠিক আছে। এই কৃষ্ণ আসছিলেন মাথুরাতে, অর্থাৎ বিষ্ণু কৃষ্ণ অবতারে মাথুরাতে আসছেন, এবং ওনার স্ত্রীর নাম রাধা, ঠিক আছে, মানে রাধা কৃষ্ণ। এবং এখানে এই কৃষ্ণ অনেক ইয়ং ছিল, রাধার সাথে অনেক খুনসুটি হয়, অনেক গল্প হয়, অনেক মানে ইতিহাস হয়, ঠিক আছে।
তো সাহিত্যিকরা কিন্তু সব থেকে বেশি মজা পাইছে যে অবতার নিয়ে আর কি, যে অবতারে সাহিত্য রচনা করে, সেটাই ছিল এই শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ অবতারে আর কি। প্রচুর পরিমাণ মজা করছে এই 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 অবতারের আর কি প্রেম লীলা কাহিনী নিয়ে আর কি, ঠিক আছে। 9 নম্বরে বুদ্ধ, ইনি কিন্তু কোনো ওই প্রেম ভালোবাসা বা এই ধরনের কিছু করেন না, ইনি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রবর্তক, এবং উনি এসে সারা পৃথিবী থেকে অর্থাৎ মাংস যে হত্যা অর্থাৎ পশু পাখি যে হত্যা, এটাকে উনি নিষিদ্ধ করেছেন এই বুদ্ধ। এই জন্য এটা হিন্দুরা ওনাকে বেশ পূজনীয় একটা অবতার ভাবে আর কি। আর 10 নম্বরে কালকি। যাই হোক, এই মধ্যযুগের যে ধরনের সাহিত্য সব থেকে বেশি রচনা হয় সেটা হলো গিয়ে এই দুইজনের নামে, এই রামায়ণ এবং শ্রীকৃষ্ণ। তো এই শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়ে সবার প্রথম মধ্যযুগে লেখা হয় এই শ্রীকৃষ্ণ কীর্তন, অর্থাৎ কৃষ্ণের কীর্তন, ঠিক আছে। কৃষ্ণের কীর্তন, এটাকে অনেক সময় বলা হয় রাধা কৃষ্ণের ধামালি, রাধা কৃষ্ণের ধামালি। ওকে, আচ্ছা, আশা করি শ্রীকৃষ্ণ কীর্তনটা বোঝা গেল। তো এই শ্রীকৃষ্ণ কীর্তন, যেখানে এই শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ বা মাথুরা রাধা, এই কৃষ্ণকে অনেকে পূজা করে হিন্দুরা, বেশিরভাগ 90% কৃষ্ণ ভক্ত আর কি। হ্যাঁ, আর এই যে বৈষ্ণব নিয়ে অর্থাৎ বৈষ্ণব যে বিষ্ণু থেকে যে ধর্মটা আসছে, এই বৈষ্ণব বিষ্ণুর একটা অবতার শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ, অর্থাৎ হিন্দুরা সব থেকে বেশি পূজা করে কৃষ্ণ। ওকে, তো বৈষ্ণব সাহিত্য ওয়ান কাইন্ড অফ শ্রীকৃষ্ণ কীর্তন, ওয়ান কাইন্ড অফ বৈষ্ণব সাহিত্যের ভিতরে পড়ে যায় এই সেন্সে আর কি। শ্রীকৃষ্ণ কীর্তন যেহেতু কৃষ্ণের একটা অবতারের নিয়ে লেখা, সো এই কৃষ্ণ হলো গিয়া বিষ্ণুর একটা অবতার ছিল, এই বিষ্ণুর অবতার। আর বিষ্ণু হলো গিয়া বৈষ্ণব সাহিত্যে স্থান পাইছে, আর বৈষ্ণব সাহিত্যের প্রবর্তক ছিলেন এই চৈতন্য, অর্থাৎ উনি এটাকে আগাই নিছে আর কি, এই আন্দোলনটাকে আগাই নিছে। ওকে, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন ওয়ান কাইন্ড অফ বৈষ্ণব সাহিত্য। এবার আসি বৈষ্ণব সাহিত্য মোটা দাগে 3 প্রকার। বৈষ্ণব পদাবলী, ধর্মীয় কিছু মানে গল্প কবিতা আছে না, আরো রোমান্টিক, এগুলো নিয়ে রচিত হয়েছে বৈষ্ণব পদাবলী। জীবন সাহিত্য, এই একমাত্র জীবনী সাহিত্য মধ্যযুগের বিশাল জীবন সাহিত্য। কার জীবনী সাহিত্য? চৈতন্যদেবের জীবনী সাহিত্যের উপর রচিত হয়েছে বৈষ্ণব সাহিত্যের 2য় ভাগ। আর 3য় ভাগটা হলো বৈষ্ণব শাস্ত্র। এই বৈষ্ণব শাস্ত্র হলো গিয়া ওই যে বৈষ্ণবীয় ধর্মের যে ধরনের মানে নিয়ম কারণ আছে, সেই শাস্ত্রগুলো 6 জন স্বরগোস্বামী বলা হয়, এই 6 জনকে অর্থাৎ বৃন্দাবনের স্বরগোস্বামী, এই স্বরগোস্বামীরা এই বৈষ্ণব শাস্ত্রগুলো লিখিত করেছে। এটাও সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বরে আছে মঙ্গল কাব্য। আমরা মঙ্গল কাব্য সম্পর্কে জানবো। মঙ্গল কাব্য শুরু হয়েছিল একমাত্র এই সাহিত্যটাই পুরো মধ্যযুগ জুড়ে রচিত হয়, অর্থাৎ মধ্যযুগ ছিল 1350 থেকে 1760 পর্যন্ত। মঙ্গল কাব্যর টাইমলাইনটা যদি আমরা দেখি, তাহলে মোটা দাগে এই সময়কালটা জুড়েই মঙ্গল কাব্যের শ্রেণী বিভাগ তৈরি হয়। এগুলো আমরা জানবো ডিটেলস। মঙ্গল কাব্য 2 ধরনের, একটা পৌরাণিক শ্রেণী, একটা লৌকিক শ্রেণী। লোকমুখে যে সাহিত্যটা রচিত হয়েছে তাকে বলা লৌকিক শ্রেণী, আর যেগুলো লিখেছে অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়ে যেগুলো লেখা হয়েছে সেটাকে বলা হয় পৌরাণিক শ্রেণী। আরেক ধরনের সাহিত্য মধ্যযুগে দেখা যায়, তাকে বলা হয় মার্সিয়া সাহিত্য। মার্সিয়া শব্দটা আরবি শব্দ, আরবিক শব্দ, আরবিক। এটার বাংলা হলো গিয়া শোক কাব্য, ঠিক আছে। যেহেতু আরবি শব্দ সেহেতু ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত আছে। মধ্যযুগে আরবি আসবে কোথেকে? বাংলায়। অবভিয়াসলি সেখানে ইসলাম ধর্মের আরব থেকে কেউ আসছেন, তারা নিয়ে আসছেন এই সাহিত্যগুলো। এটা সত্য যে মার্সিয়া সাহিত্যগুলো ম্যাক্সিমাম মুসলমানদের সাথে জড়িত, যেমন বিশেষ করে হাসান হোসেনের যে মর্মান্তিক যে মারা যাওয়ার কাহিনী আর কি, সেই কারবালার প্রান্তরে, সেই ইতিহাস নিয়েই আর কি মার্সিয়া সাহিত্য রচিত হয়। নাথ সাহিত্য, নাথ একটা ধর্মের নাম। এই ধর্মটা মধ্যযুগে উদ্ভব হয়েছিল বৌদ্ধ ধর্ম এবং শিখ ধর্ম, অর্থাৎ বুদ্ধ যে ধর্মটাকে নিয়ে আসছে তাকে বলা হয় বৌদ্ধ ধর্ম। উনি আসছিলেন প্রায় আজ থেকে 2500 বছর আগে। এই যে শিবের যারা পূজারী আর কি, তাদেরকে বলা হয় শিব ধর্ম, শৈব ধর্ম। এই শিব এবং বৌদ্ধ ধর্মে মিক্সড হয়ে একটা ধর্ম তৈরি হয়, তাকে বলা হয় নাথ ধর্ম। এই নাথ ধর্মের উপরে বেস করে কিছু সাহিত্য রচিত হয়, তাকে বলা হয় নাথ সাহিত্য। আমরা এগুলো ডিটেইলস জানবো। আরেকটা হলো লোক সাহিত্য। বাংলার পথে প্রান্তরে আনাচে কানাচে মানুষের মুখ নিঃসৃত যে বাণীগুলো, বিভিন্ন ছড়া, কবিতা, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন গান, যেমন বয়াতির গান, লালনের গান, এগুলো মানে মানুষের মুখে মুখে রচিত হয়েছে, এগুলোকে বলা হয় লোক সাহিত্য। মোটা দাগে আমরা দেখি একটা সাহিত্য রচিত হয়েছিল বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য 2 নম্বর, মার্সিয়া সাহিত্য 3 নম্বর, নাথ সাহিত্য 4 নম্বর, 5 নম্বর লোক সাহিত্য। এর মধ্যে অ্যাকচুয়াল সাহিত্য যাকে বলা হবে সেটা হবে এই বৈষ্ণব সাহিত্যকে আর এই মঙ্গল কাব্যকে। মার্সিয়া ছিল ধার করা অনুবাদ সাহিত্য,
নাথ সাহিত্য সেটা ধর্ম নিয়ে কাহিনী, ঠিক আছে। আর লোক সাহিত্য মানুষের মুখে মুখে লেখা হয়নি, এগুলো পরে লেখা হয়েছে। এই ছিল মধ্যযুগ। আমরা শুরু করবো শ্রীকৃষ্ণ কীর্তন দিয়ে, তারপর আপনার বৈষ্ণব সাহিত্যের মধ্যে ঢুকবো, তারপর মঙ্গল কাব্য, তারপর মার্ক্সিয়ান আর্ট, তারপর লোক সাহিত্য সর্বশেষ, এবং আমরা লাস্টে পড়বো অনুবাদ সাহিত্য। মোটামুটি পড়া আছে, যদি আমরা একটু ফলো করি তাইলে ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলো।